সন্দেহ নেই যে বছরের শুরুতেই দেশ কাঁপছে এবং দুর্ভাগ্য যে শৈত্যপ্রবাহে নয়, আতঙ্কে। একদিকে পাঠানকোটে জঙ্গি হানা আর অন্যদিকে উত্তর পূর্বে গতকাল রাতে বা ভোর রাতে ভূমিকম্প, যার রেশ আছড়ে পড়ল এই কলকাতায়। আগামী 1 ঘন্টায় এই দুটো তথাকথিত কোট আনকোট কাঁপিয়ে দেয়া বিষয়ে নানা দৃষ্টিকোণ থেকে আমরা বিশ্লেষণ করব। তবে জরুরি একাধিক প্রশ্ন উঠে আসবে। 7 জন জওয়ানকে আমরা হারিয়েছি। এই মৃত্যু, এই প্রাণহানি কি এড়ানো যেত না? আমাদের দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি আরেকটু গ্রাউন্ড রিয়েলিটি সম্পর্কে ওয়াকিবহাল হয়ে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন না? এবং অবশ্যই নির্দিষ্ট তথ্য একেবারে স্পষ্টভাবে আসার পরও কেন জঙ্গিদের প্রবেশটাই রুখে দেয়া গেল না? অত্যন্ত জরুরি এই প্রশ্ন নিঃসন্দেহে উঠে আসবে আমাদের প্রথম পর্বের বিষয়। টুইটে শেষ, কিন্তু 60 ঘন্টা চলল পাঠানকোটে গুলির লড়াই। আগাম খবর সত্ত্বেও নিহত 7 জওয়ানের প্রাণের দায় কার? আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন প্রভাকর তিওয়ারি, বিজেপি নেতা, আছেন গ্রুপ ক্যাপ্টেন দেবাশিস পালিত, ভারতীয় বায়ুসেনা বাহিনীর প্রাক্তন অফিসার, আছেন ওম প্রকাশ মিশ্র, কংগ্রেস নেতা এবং প্রধানমন্ত্রীর ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারি বোর্ডের প্রাক্তন সদস্য, আছেন গদাধর চট্টোপাধ্যায়, কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর প্রাক্তন অফিসার। ওদের কাছে যাব, কিন্তু আপনাদের যেটা বলছিলাম, গতকাল সন্ধেবেলা 7টার সময় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে পাঠানকোটে এবং তারপর একাধিক সংঘর্ষ হয়েছে। কোনো সন্দেহ নেই, এই দিকে যখন এই ঘটনা পাঠানকোটে চলছে, রাতে আফগানিস্তানে ভারতীয় দূতাবাসের ওপর হামলা। এই গোটা বিষয়টা প্রমাণ করল যে একাধিক আক্রমণে আক্রান্ত আমাদের এই দেশ এই মুহূর্তে। জোড়া হামলার নিশানা ভারত। একদিকে দেশের বুকে পাঠানকোট, অন্যদিকে আফগানিস্তানের মাজারি শরীফে ভারতীয় বাণিজ্যিক দূতাবাস। দুই জায়গাতেই শুধু গুলি আর সেনার ভারী বুটের ছুটোছুটির শব্দ। প্রায় 60 ঘন্টা পর শেষ হল অপারেশন পাঠানকোট। পাঠানকোটে শনিবার থেকে একই সঙ্গে অভিযান চালায় সেনা, বায়ুসেনা, গরুড় কমান্ডো, এনএসজি এবং পাঞ্জাব পুলিশ। কিন্তু প্রথম দিন 4 জঙ্গিকে মারা হলেও তারপর থেকে আর কোনো সাফল্য আসছিল না। রাতেও টহল দিচ্ছিল হেলিকপ্টার, মাটিতে চিরুনি তল্লাশি। বোঝা যাচ্ছিল না ঠিক কজন জঙ্গি লুকিয়ে রয়েছে। এরই মধ্যে সোমবার খবর পাওয়া যায় একজন সন্দেহভাজনকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। সঙ্গে সঙ্গে তৎপর হয় পাঞ্জাব পুলিশ। দুপুরে সাংবাদিক বৈঠক করে জানানো হয় 2 জন জঙ্গি একটি দোতলা বাড়িতে লুকিয়ে রয়েছে। These terrorists were holed up in a double-storied building, which was the living accommodation of the Air Force personnel. শেষমেশ সোমবার বিকেলে ট্যাঙ্ক এনে বাড়িটি উড়িয়ে দেওয়া হয়। Operations will continue to be conducted till we are able to fully render safe the base. All the assets of the air base, including personnel, families, have been secured. দিল্লিতে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক শেষে অরুণ জেটলি জানান, বাকি 2 জঙ্গির দেহ উদ্ধারের চেষ্টা করছেন নিরাপত্তা রক্ষীরা। 4 की बॉडीज ऐसी हैं जिनको उन्होंने पोजीशन में ले लिया, और क्योंकि बहुत ज्यादा एक्सप्लोसिव वगैरह वहां था, तो इसलिए बाकी जो 2 हैं उनकी बॉडीज के साथ प्रोसेस लेना, और उसका प्रोसेस चल रहा है, उसकी घोषणा वो सिक्योरिटी फोर्सेस अपने आप में करेंगे। পাঠানকোটে হামলার দায় স্বীকার করেছে পাক মদতপুষ্ট 15টি জঙ্গি সংগঠনের মঞ্চ ইউনাইটেড জেহাদ কাউন্সিল, যার প্রধান হিজবুল প্রধান সৈয়দ সালাউদ্দিন। তাদের হাইওয়ে স্কোয়াড এই হামলা চালায়। ইউজেসির হুঁশিয়ারি, ভারতের কোনো সেনা ঘাঁটি জঙ্গিদের আওতার বাইরে নয়। এদিকে দেশে যখন এই অবস্থা, তখন আফগানিস্তানের মাজারি শরীফেও জঙ্গি হামলায় বিধ্বস্ত ভারতীয় বাণিজ্যিক দূতাবাস। সোমবার সকালে মাজারি শরীফের এই ছবি দেখে বোঝার উপায় ছিল না এটা শহর না যুদ্ধক্ষেত্র। হাড় হিম করা গুলির শব্দে সেখানে তখন কান পাতা দেয়। শোনা যায় বিস্ফোরণের শব্দ। রবিবার রাতে পেছনের দরজা দিয়ে ভারতীয় বাণিজ্যিক দূতাবাসে ঢোকার চেষ্টা করে 4 জঙ্গি। আইটিবিপি জওয়ানরা গুলি চালিয়ে এক জঙ্গিকে শেষ করে দেয়, আর এক জঙ্গি আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয়।
সোমবার দুপুরে তৃতীয় জঙ্গিকে খতম করেন নিরাপত্তারক্ষীরা। আফগানিস্তানে এর আগেও ভারতীয় দূতাবাসে হামলা হয়েছে। এর একবার সেই একই ঘটনা, মোদির কাবুল সফরে ঠিক 9 দিনের মাথায়। এবিপি আনন্দ। প্রজ্ঞাত, পাকিস্তান কতটা হিংসাত্মগ্রস্ত, নাশকতার বিভৎসতা, পাকিস্তান কূটনীতির কথা রাখিনি, আমি সব বুঝলাম, কিন্তু উগ্র জাতীয়তাবাদ বা পাকিস্তান ঘৃণা জিগির তোরে যেটা এড়ানো যাবে না সেটা হচ্ছে যে কতটা অদক্ষ হাতে রয়েছে আমাদের দেশের নিরাপত্তা, আমাদের সুরক্ষা। বর্বর আক্রমণ তো বটেই, কিন্তু আমাদের সুরক্ষার বিষয়টাও তো বেআব্রু হয়ে গেল। এই প্রথম গদাধর বাবুদের বিরুদ্ধে প্রায়ই অভিযোগ উঠতো বা এখনও ওঠে যে ইন্টেলিজেন্স যথেষ্ট পরিমাণ খবর দেয়নি। এ তো স্পেসিফিক ইনপুট ছিল, স্পেসিফিক ইনফরমেশন থাকা সত্ত্বেও জঙ্গিরা ফোন ট্যাপিং করে পাওয়া যাচ্ছে, তারপর ঢুকছে বায়ুসেনা ঘাঁটিতে। মানে আমি বলছি, কি বলবেন? দেখুন, জঙ্গিরা যে টার্গেট নিয়ে এসেছিল সেই টার্গেটে তারা পৌঁছতে পারেনি। ইনস্টলেশনগুলো সেফ আছে। আপনি ওখানে জেনে তারা ঢুকতে যাচ্ছেন পারেনি। যে 2 জন ঢুকেছে, 4 জন ঢোকার নির্দেশ, সেই মানে ডিকোড করার পর তাদের আটকাতে পারছেন না। 4 জনকে তো বায়ুসেনা ঘাঁটিতে কোনো মানে আমি বলছি বাজার কিংবা জনবসতিপূর্ণ এলাকায় হলে কি হতো? না, এটা ইন্টেলিজেন্স ইনপুট ছিল, হ্যাঁ, থাকার সত্ত্বেও এটাকে ফেলিওর বলা যাবে না। কারণ ফেলিওর তখন বলতাম যখন তাদের টার্গেটটা অ্যাচিভ করতো। তারা তাদের টার্গেট অ্যাচিভ করেনি। 60 ঘন্টা ধরে লড়াই হলো, এই জওয়ানদের শেষ পর্যন্ত ক্যান্টিনে একজন জঙ্গি মারতে আপনারা ট্যাঙ্ক চালিয়ে দিলেন, ফেলিওর নয়? আটকাতে পারলেন না। দেখুন, যারা জঙ্গি তারা হিউম্যান বোমও ছিল। হ্যাঁ, হিউম্যান বোম হয়ে এসেছিল। যে কোনো পরিস্থিতিতে তারা নিজেকে শেষ করে এসে টার্গেট অ্যাচিভ করার তাদের উদ্দেশ্য ছিল। আমাদের দেশে এয়ারফোর্সের ঘাঁটি, এর থেকে সুরক্ষার জায়গা আর হয় নাকি? সেখানে এই ঘটনা কি করে ঘটতে পারে এবং এতক্ষণ ধরে চলতে পারে? মানে একটা কন্টিনিউয়াস প্রসেসের মতো। আমি তো রাজনাথ সিং এর কথা বাদই দিয়ে দিলাম যে 4 জন জঙ্গি মারা যাওয়ার পর তিনি টুইট করে দিলেন যে দুটো নয়, এক হচ্ছে তিনি বলে দিলেন যে সাকসেসফুলি নিউট্রালাইজড এবং 5 জন জঙ্গি, তখন 4 জন মারা গেছে, 2 জন তো অ্যাক্টিভ আমরা দেখতেই পেলাম। এই আমরা অনুষ্ঠান শুরু করছি তার 2.5-3 ঘন্টা আগে। আপনি যে কথা যে প্রশ্নগুলো তুলছেন তার উত্তর এখানে আপনি পেয়ে যাচ্ছেন, ঘটনাক্রমে উত্তর পেয়ে যাচ্ছেন। তল্লাশিটা এখন চলছে, দুর্ভাগ্যজনকভাবে 7 জন জওয়ানের মৃত্যু, দুর্ভাগ্যজনক, কিন্তু তাদের স্যালুটও করতে হয়। তারা তাদের টার্গেটে পৌঁছে দেয়নি, তারা টেকনিক্যাল এরিয়াটাকে তারা বাঁচাতে সক্ষম হয়েছে, তারা সক্ষম হয়েছে, প্রাণ দিয়ে শহীদ হয়েছে, কিন্তু তারা সক্ষম হয়েছে অবশ্যই। এই মুহূর্তে যদি আমরা বলি চোখের জল ফেলছে 7 জন, না ফেলিওর কেন হবে? কিন্তু ছোট করে তাদের এই জীবনহানিটা কতটা জরুরি ছিল সে প্রশ্ন তো উঠবে। তাতে আপনি আমার জাতীয়তাবাদ বিরোধী বলতে পারেন, জাতীয়তাবাদ প্রাণদানটা আবশ্যিক ছিল কিনা এই প্রশ্ন উঠবে। কিন্তু দেখুন, ব্যাঙ্গালোরে তখন শেষকৃত্য চলছে পাঠানকোটের জঙ্গি হামলায় নিহত লেফটেন্যান্ট কর্নেল নিরঞ্জন কুমারের। একটু দূরে এক আত্মীয়র কোল থেকে সেদিকে তাকিয়ে নিরঞ্জনের 2 বছরের ফুটফুটে শিশুকন্যা, যে জানতেও পারল না বাবা কিরকম হয়। জঙ্গি হামলায় নিহত বায়ুসেনার স্পেশাল ফোর্স গরুড়ের কমান্ডো গুরুসেবক সিংহের বিয়ে হয়েছে মাত্র 45 দিন আগে। হাতের মেহেন্দি মোছার আগেই স্বামী হারালেন নববিবাহিতা স্ত্রী। পাঠানকোটের বাকি 5 শহীদের বাড়িতেও এখন একই রকম বুক চাপড়ানো আর কান্নার শব্দ। কিন্তু এই চোখের জলের দায় কার? কেনই হামলা এড়ানো গেল না? নিরাপত্তা বিশেষজ্ঞরা এর জন্য কয়েকটি খামতি চিহ্নিত করেছেন। জঙ্গি হামলার আগে সাধারণত নির্দিষ্ট করে খবর থাকে না যে কোথায় হামলা হতে চলেছে, কিন্তু সূত্রের খবর এবার সুনির্দিষ্ট তথ্য মিলেছিল যে জঙ্গিরা পাঠানকোটে ঢুকে পড়েছে, তাদের টার্গেট হতে চলেছে বায়ুসেনা ঘাঁটি। সেই মতো কমান্ডো মোতায়েন করা হয়েছিল, কিন্তু তারপরও কি করে জঙ্গিরা বায়ুসেনা ঘাঁটিতে ঢুকে হামলা চালাতে সক্ষম হলো? গাড়িসহ গুরুদাসপুরের পুলিশ সুপার অপহৃত হওয়ার প্রায় 24 ঘন্টা পর পাঠানকোটে জঙ্গি হামলা হয়। এসপি সলবিন্দর সিংহ যখন ফিরে অভিযোগ করেন যে 4 দুষ্কৃতী মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁর গাড়ি ছিনিয়ে নিয়েছে, তখন প্রথমে কেউ তার কথা বিশ্বাসই করেননি। পাকিস্তানের সীমান্তবর্তী একটি এমন স্পর্শকাতর জেলার পুলিশ সুপার অপহৃত হলেন, তার ফোন থেকেই জঙ্গিরা পাকিস্তানে কথা বলল, অথচ কারোর কোনো হেলদোল হলো না কেন? বিশেষজ্ঞরা এই প্রশ্নও তুলছেন।
অপহৃত পুলিশ সুপারের সঙ্গে যে ব্যবসায়ী বন্ধু ছিলেন তার দাবি, তাদের অপহরণের সময় পাকিস্তান থেকে চক্রীরা 4 জঙ্গিকে ফোনে বলে, তোমরা কেন এখনো বায়ুসেনা ঘাঁটিতে ঢোকোনি, দুজন তো ঢুকে পড়েছে। এই তথ্য সত্যি হলে আগেই 2 জঙ্গি বায়ুসেনা ঘাঁটিতে ঢুকে পড়েছিল। এটাও বড়সড় খামতি। শনিবার বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ দাবি করেন সব জঙ্গি শেষ। প্রধানমন্ত্রীও তড়িঘড়ি সেনাকে অভিনন্দন জানিয়ে দেন। অথচ বাস্তবে জঙ্গিদের মারতে লেগে গেল আরও 2 দিন। অনেকেই প্রশ্ন তুলছেন, অভিযান শেষ হওয়ার আগেই কৃতিত্ব নিতে এত মরিয়া চেষ্টা কেন করলেন সরকারের কর্তা ব্যক্তিরা? এটা কি সমন্বয়ের অভাব? পুলিশ সুপারের গাড়ি পাওয়া যায় বায়ুসেনা ঘাঁটির পেছন দিকে, কিন্তু তারপরও সেদিকে নিরাপত্তা বাড়ানো হয়নি। এখানকার একটি দেওয়ালের ফাঁক দিয়েই বায়ুসেনা ঘাঁটিতে ঢোকে জঙ্গিরা। সূত্রের দাবি, সেখানে সিসিটিভি ক্যামেরা থাকলেও তাতে জঙ্গিদের কোনো ছবিই ধরা পড়েনি। বুবি ট্র্যাপ বা দেহের তলায় বিস্ফোরক লুকিয়ে রাখা জঙ্গিদের পুরনো কৌশল। এতে মৃত জঙ্গির দেহ সরাতে গেলেই বিস্ফোরণ ঘটে। রবিবার ঠিক যেভাবে মৃত্যু হয়েছে এনএসজি লেফটেন্যান্ট কর্নেল নিরঞ্জন কুমারের। নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশের প্রশ্ন, বুবি ট্র্যাপের কথা জানা সত্ত্বেও কেন আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলো না? কিন্তু এইসব প্রশ্নের উত্তর না মিললেও সরকার অবশ্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছে এটা বোঝানোর জন্য যে দারুণ সাফল্য এসেছে। और जब इस प्रकार का फिदाइन हमला होता है तो काफी नुकसान पहुंचाने की उनकी क्षमता होती है, और इसमें हमारी सिक्योरिटी फोर्सेस पूर्ण रूप से सफल रही। मैं उनका हार्दिक अभिनंदन करता हूं। और बाद में जो लेफ्टिनेंट कर्नल साहब थे, उनकी जब बॉडी को ले रहे थे तो वो एक एक्सीडेंटल डेथ थी उसके अलावा। তবে খামতি যেখানে জারি হোক, পাঠানকোটে তার মাসুল দিতে হলো 7 ভারতীয় বীর সেনাকে। এবিপি আনন্দ। ওমপ্রকাশ, আপনিও নিশ্চয়ই মানবেন যে 1.5 বছরে 6 বার নওয়াজ শরীফের মুখোমুখি হয়েছেন নরেন্দ্র মোদী। ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী এর আগে এত কম সময়ের মধ্যে মুখোমুখি হননি। কিন্তু এই বিদেশ নীতি নিয়ে কি করে বললে? কিছুদিন আগে নওয়াজের জন্মদিন বলুন 25শে ডিসেম্বর, বা নাতনির বিয়েতে কাবুল থেকে শটান লাহোরে চলে গেলেন। তাহলে এই ব্যক্তিগত কূটনীতি কি কাজ করলো না? হ্যাঁ, ব্যক্তিগত স্তরে কূটনীতি কাজ করার কথাও না, বিশেষ করে ভারত এবং পাকিস্তানের সম্পর্কের মধ্যে। এবং তাই জন্য আনফরচুনেট হলেও ফিলিং ছিল যে বরফ গলছে, এতটা প্রোঅ্যাক্টিভ হয়ে কূটনীতির বরফ গলানোর চেষ্টা করা হচ্ছে। সেটা একেবারেই নয়। তার কারণটা হচ্ছে এই গত প্রায় 19 মাসে 8 বার ভারতবর্ষ তার পজিশন চেঞ্জ করেছে যে পাকিস্তানের সঙ্গে কথা বলবে কি বলবে না। যেদিন থেকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন, প্রত্যেক 3 থেকে 4 মাসের মধ্যে পজিশনসগুলি চেঞ্জ করেছে। বিস্তারিতভাবে বলার কোনো স্কোপ নেই, কিন্তু অ্যাডভেঞ্চার ছিল এই প্রধানমন্ত্রীর নওয়াজ শরীফের ওখানে যাওয়া। এটা অ্যাডভেঞ্চার হিসেবে প্রমাণিত হয়েছে। কিন্তু খেয়াল করেছেন আপনারা, একটু আগে কাকে দেখালেন? অরুণ জেটলিকে। হু ইজ অরুণ জেটলি? কেন উনি বিবৃতি দিচ্ছেন? কেন নেই তারা? আজকে অরুণ জেটলি বিবৃতি দিচ্ছে, রাজনাথ সিং মুখ পুড়িয়েছে। আপনাকে জিজ্ঞেস করছি আমি, এনএসজি কমান্ডো নিরঞ্জন কুমার কেন মৃত্যু হয়েছে? ভীষণ দুঃখজনক। 6 জন শহীদ হয়েছেন, লড়াই করেছেন। আমরা জানি যে ফিদাইন হামলাতে ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে অসুবিধার জায়গায়। আজকে অ্যাক্সিডেন্টাল ডেথ। এনএসজি কমান্ডোকে কে নামালো? আমি প্রথম আপনার চ্যানেলে এই প্রশ্নটা রাখছি। এটা জানেন আপনি কি হয়েছে? এটা মিনিস্ট্রি অফ ডিফেন্স, দে আর সাপোজ টু হ্যান্ডেল ইট। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এটাকে হ্যান্ডেল করেছে এবং করতে গিয়ে এনএসজি কে নামিয়েছে। রাজনাথ সিং ক্রেডিট নেওয়ার জন্য এটা করেছেন। দিস ইজ এ ফেলিয়ার অফ ন্যাশনাল সিকিউরিটি, 1 নম্বর কথা। দ্বিতীয় হচ্ছে যে আজকে পাঞ্জাবে ড্রাগ মাফিয়া, আর যেভাবে পাঞ্জাবের সরকার চলছে আর যেভাবে জম্মু কাশ্মীর চলছে, আমি আপনার চ্যানেলে অভিযোগ করছি আজকে পাঞ্জাব এবং কাশ্মীর 2 জায়গাতে পলিটিক্যাল কম্পালশনে যেরকম ভাবে কোয়ালিশনের পার্ট হয়ে আছে বিজেপি, সেটার আজকে একটা বড় রকম জায়গা দাঁড়িয়েছে যে এই সমস্ত সেনসিটিভ জায়গাগুলি সন্ত্রাস মোকাবিলায় সদিচ্ছা নেই। রাদার পাঞ্জাবে একরকম সফট অ্যাপ্রোচ চলছে, স্মাগলিং চলছে, ড্রাগ র্যাকেটিং চলছে এবং রিলিজিয়াস ফ্যানাটিসিজমের নতুন নতুন ক্ষেত্র বিস্তৃত হচ্ছে। এবং কাশ্মীরে কি হচ্ছে সেটা বলার জন্য আরো বিস্তারিত সময় দরকার, সেটা নেই। আর থার্ড এবং লাস্ট কথা আমি যেটা বলবো,
যে দেখুন আজকে In fact, গোটা আজকে দেশ, পাঞ্জাবে 3 জন স্মাগলার ধরা পড়েছে, প্রচুর আজকে আজকে গোটা দেশ ভারতবর্ষের সরকারের সঙ্গে রয়েছে, নরেন্দ্র মোদীর সঙ্গে রয়েছে, আমাদের সামরিক বাহিনীর সঙ্গে রয়েছে, এবং আমরা মনে করি যে আমাদের সরকার যারাই পরিচালিত করুক, আজকে দেশ নিরাপত্তার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করবে না। কিন্তু আজকে আমার এটা চার্জ, ওয়াই পাকিস্তান ইজ নট বিং নেমড, বিজেপি এখনো কেন বলছে না যে এটা, এই যে হামলা হয়েছে পাঠানকোটে, যেটা ফ্রন্টিয়ার বেস এয়ারফোর্সের, আমাদের গর্ব, আমাদের নিরাপত্তার সবচাইতে বড় আশ্রয়। আপনি বলছেন সেখানে না না এখন পর্যন্ত সরকারের জানেন না, যখন আমাদের জানেন না পাকিস্তানকে স্টেটমেন্ট কি ছিল, আপনার সঙ্গে আলোচনা করতে চাইছি না, আপনার বিজেপির সঙ্গে কোনো লড়াই করতে চাইছি না, আমি জিজ্ঞেস কখন মনমোহন সিং কি স্টেটমেন্ট দিয়েছিলেন, শেষ করতে দিন। এখন পর্যন্ত যখন গোটা দেশ এটা জানে, অথচ পাকিস্তান ইজ নট বিং লেভেল। আর জিজ্ঞাসা করছি লাস্টে, ফরেন সেক্রেটারি লেভেল টক ক্যান্সেল হয়েছে কি হয়নি, হয়েছে কি হয়নি? Why the foreign secretary level talk has not been cancelled? This is my question that I'm asking. ইনফরমেশন নেই। ফাইন, আমি গদাধর বাবুর কাছে যাব দুটো নিয়ে। এক হচ্ছে স্পেসিফিক, বলা হয় আইবির তরফ থেকে ভেগ ইনফরমেশন এসছে, যেরকম বহু ক্ষেত্রে অস্পষ্টতা থাকে। স্পেসিফিক ইনফরমেশন পাওয়ার পর এই ঘটনা, এটা তো ইন্টেলিজেন্স ফেলিয়ার বলা যাবে না, কেন আটকানো গেল না? দুই হচ্ছে বুবি ট্যাপ, ঠিকই তো, এনএসজি কমান্ডার, খুব সাধারণ ঘটনা, সেই সিকিউরিটি ল্যাবসটা কোথা থেকে হলো? এটা বেসিক বিষয়টা তো বুবি ট্যাপ থেকে সাবধান থাকা, সেই সাবধানতা কেন অবলম্বন করা হলো না? এয়ারফোর্স স্টেশন পাঠানকোট একটা সেন্সিটিভ ভাইটাল ইনস্টলেশনস, এখানে দুটো পার্টে ভাগ করুন, একটা হচ্ছে অপারেশন পার্ট, আরেকটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন পার্ট, যার মধ্যে সিকিউরিটি আছে। স্পেসিফিক ইনফরমেশন পাওয়ার সত্ত্বেও এই যে 400 ওখানে ডিফেন্স সার্ভিস কোর, একটা 16,000 একর এরিয়াটা ফেন্সড এরিয়া, যা ডিমার্কেট করা আছে, হাইলি ডিমার্কেটেড এরিয়া, যার মাত্র দুটো অ্যাক্সেস পয়েন্ট, একটা মেন গেট, একটা রিয়ার গেট, যেটা খুব রেয়ারলি ইউজ হয়, সেটাকেও ম্যান করতে পারলো না। অর্থাৎ এখানে যেটা ফেলিয়ার হচ্ছে প্রিপেয়ার্ডনেস। তার মানে কি, আমি যদি উল্টো দিক দিয়ে ধরি, তাহলে কি খবর পাওয়া সত্ত্বেও এয়ারফোর্স অথরিটি খবরটা ঠিকমতো অ্যাকশন নেয়নি। নাম্বার 2, সবথেকে বড় কথা হচ্ছে ফিদাইন অ্যাটাক আমরা আগেও দেখেছি অনেক জায়গাতে। আমি যখন ছিলাম তখন আমি আর্মি হেডকোয়ার্টার শ্রীনগরে দেখেছি, কিন্তু গেট ক্রস করতে পারেনি তারা। যদি ট্রাক নিয়েও আসে, লোডেড ট্রাক নিয়ে আসে এক্সপ্লোসিভ, গেট ক্রস করতে দেবে না, কিন্তু এরা ঢুকে তো গেছিল অলরেডি। লাক আমাদের, আচ্ছা গড প্রিভেল, দুজন ঢুকেছে, তারপরে আরো ঢুকেছে। নাম্বার 2 হচ্ছে আরেকটা জিনিস আপনি খেয়াল রাখবেন, ইনফ্যাক্ট অসমর্থিত সূত্রের খবর আমি দর্শকদের এই মুহূর্তে বলতে চাইবো, অপারেশন চলছে, খুব স্পষ্ট সেনার তরফ থেকে জানানো হয়েছে, কোনো সন্দেহ নেই, কিন্তু এখনো তল্লাশি চালানো হচ্ছে। এমনকি অসমর্থিত সূত্রের খবর গুলির আওয়াজও পাওয়া গেছে। সরি গদাধর, বলুন। আরেকটা জিনিস হচ্ছে এখানে সবথেকে বড় কথা হচ্ছে যে এই যে ভাইটাল ইনস্টিটিউশনগুলো, এখানে সেন্সার ইউজ হয়, ফাইবার অপটিক সেন্সার বলে বাউন্ডারি আছে, যেখানে পাখি বসলে, ওটা হাই লেভেল কিছু বললেও আপনার কন্ট্রোলে খবর আসবে। তা সত্ত্বেও এরা যদি 2 নম্বর গেট ক্রস করে আসে, 1 নম্বর, সেকেন্ড একটা পসিবিলিটি আজকে উঠেছে, সেটা হচ্ছে যে প্রত্যেক ভাইটাল ইনস্টিটিউটে জল পারাবার জন্যে আপনার খালের মধ্যে থাকে, সুয়েজ যেটাকে বলে, সেগুলোকে কিন্তু আমাদের পেরিমিটার সিকিউরিটি একটা বিরাট অঙ্গ, সেখানে প্রত্যেক সপ্তাহে চেক করার কথা। ওইখান থেকে এটা যদি ঢুকে থাকে ওরা, তাহলে তার কিছু বলারও নেই, অর্থাৎ কোথাও একটা ল্যাপস ছিল। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট যেটা বলছেন আপনি, যেটাকে আমি যদি আপনাকে বারিকুল ওসির যদি এক্সাম্পল দিই, যেটা সেটা সামান্য সাব ইন্সপেক্টর যখন ওখানে মাওবাদীরা এসে যখন ব্যাগটা রেখে গেল এবং সে যখন পুল সিস্টেম খুলতে গেল, উড়ে গেল। আমরা ঝিটকা ফরেস্টে দেখেছি, কিন্তু এনএসজির মতো আই গট হাইয়েস্ট রিগার্ড ফর দি শহীদস, যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, কিন্তু তবুও বলবে এনএসজি হচ্ছে আমাদের ভারতবর্ষের এলাইট ফোর্স। সেখানে এনএসজি যদি
এনএসজি Bomb squad না তো, bomb disposal squad না তারা। স্কোয়াডের যদি ওরা জানে, আমরা পাঞ্জাবে আমি কাজ করেছি, জানি আমরা যে পাঞ্জাবের ডেড বডির উপরে কিভাবে বোম রেখে দেয়। একদম। এটা কিন্তু খুব এবং নর্মাল, অত্যন্ত common। অত্যন্ত কমন ইন পাঞ্জাব এরিয়া। পাঞ্জাব এরিয়া অত্যন্ত কমন এটা। সেখানেও এটা একটা আনফরচুনেট ইনসিডেন্ট এবং অ্যাক্সিডেন্টাল। সেকেন্ড হচ্ছে যে প্রিপেয়ার হয়ে গেল না কেন? যখন জানে ফিদায়ে অ্যাটাক, তখন তারা বোমের যেগুলো বোম জ্যাকেটস, বোম এগুলো নিয়ে যাওয়া উচিত ছিল। ঠিকই। আমি গ্রুপ ক্যাপ্টেন পালিতের কাছে আসব। আপনার কি মনে হয় যে কোনো সন্দেহ নেই যে ভারতবর্ষের সেনাবাহিনীর যে গৌরব সেইটাকে খুব স্পেসিফিক্যালি ধাক্কা দেওয়ার চেষ্টা করা হয়েছে, কোনো জনবসতিপূর্ণ এলাকায় নয়, বায়ুসেনা ঘাঁটিতে দেখো আমরা উড়িয়ে দিতে পারি, এই মানসিকতা থেকে আক্রমণ চালানো হয়েছে। কেন এতক্ষণ এত ঘন্টা সময় লাগছে, 60 ঘন্টা সময় লাগছে এই পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ পাওয়ার ক্ষেত্রে, তাও নিশ্চিত হওয়া যাচ্ছে না? আপনি যেটা বলছেন সেটা ঠিকই, আমারও তাই মনে হয় যে এই অ্যাটাকটা কিন্তু পুরো স্টেশনটাকে উড়িয়ে দেওয়ার মতো 5টা কি 6টা লোক এসে পুরো এত বড় একটা 1600 একর্সের এরিয়া উড়িয়ে দিয়ে এতগুলো ভাইটাল ইনস্টলেশন, টেকনিক্যাল এরিয়ার ভেতরে সমস্ত ভাইটাল ইনস্টলেশন, 3টে স্কোয়াড্রন আমি জানি যতটুকু আছে ওখানে, সেটা করার মতো ক্ষমতা ছটার নয়। কিন্তু ওদের ওই জিনিসটা করার, দেখো আমরা কিন্তু ঢুকতে পারি, আমরা তোমাদের এয়ারফোর্স স্টেশনের ভেতরে ঢোকবার চেষ্টা করেছি, এখন ঠিক আছে এটা হয়তো পুরোটা ঢুকতে পারলাম কিন্তু আমাদের ক্ষমতা আছে, এই জিনিসটা একটা হচ্ছে। দ্বিতীয় কথা আমার মনে হয় টোটালি আই এম টকিং আপলিটিক্যাল, যে একটু পলিটিক্যাল অপোজিশন দিয়ে যদি একটু করে এই কান্ট্রিতে ডিস্টেবিলাইজ করে ডাইভার্ট দ্য অ্যাটেনশন ফ্রম পাকিস্তান, হোল ওয়ার্ল্ড ইজ টুডে লুকিং আফটার পাকিস্তান অ্যান্ড অল দ্যাট থিং, ডাইভার্ট দ্য অ্যাটেনশন। দেখো ইন্ডিয়া নিজেদেরই প্রবলেম সলভ করতে পারছে না, আমাদের সঙ্গে তো কথাই বলতে চাইছে না, আমরা তো তখন থেকেই কথা বলার চাইছে, সবসময় আমাদেরকে বলছে তোমাদের জন্য আমরা কথা বলি। দিস মে বি টু কজেস। সেকেন্ড পয়েন্ট ইউ সেড সামথিং, আপনার সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল না, আমি যেটা জিজ্ঞেস করলাম সেটা হচ্ছে যে কেন এত ঘন্টা, 60 আওয়ার্স। আমি এখানে আসছি, আমরা আবার আমি কারোর উপর দোষ না দিয়েই বলছি যে আমরা যদি দেখি আমাদের দেশে বহুকাল ধরে এই কথাটা আসছে যে আমাদের ইন্টেলিজেন্স, আপনি দেখুন কার্গিল অপারেশনের সময় হচ্ছে, উনি আমার সঙ্গে হয়তো একমত হবেন, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ইন্টেলিজেন্স শেয়ারিংটা আমাদের ঠিক চ্যানেলাইজ নয়। একটা পেল সেন্ট্রাল এজেন্সি, সে বললো ওটা আমি স্টেটকে দেবো কেন, স্টেট বললো আরে আমি তো পেলাম সেন্ট্রাল করবে, সেন্ট্রাল পেলো ডিফেন্সের কাছে। এই যে লিঙ্ক আপ, আমার তো মনে হয় যে 24 ঘন্টা যেটা কাগজে দেখছি 24 ঘন্টা ডিলে ইজ জাস্ট বিকজ অফ দিস ডিপার্টমেন্টালাইজেশন, যে আমি আমার কাজটা করলাম, আমি ওকে দিলাম, তারপরে কি হলো নট মাই কনসার্ন। ওকে, কিন্তু নোবডি থিঙ্কিং দ্যাট ইট শুড বি সেন্ট্রালাইজড। ইন্টেলিজেন্স হচ্ছে রিয়েল টাইম, আজকে এই মোমেন্টে আমি যেই পেয়েছি তার অ্যাকশন আমাকে ইমিডিয়েট নিতে হবে, আদারওয়াইজ দেয়ার ইজ নো রিকোয়ারমেন্ট অফ দিস ইন্টেলিজেন্স। সুমন, ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টার যেটা ইউপিএ প্রপোজ করেছিল আর সেটাকে বিজেপি বাধা দিয়েছিল, সেটা এখনো হয়নি। ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টার যেটা সেন্ট্রালাইজ ভাবে থাকা উচিত, তার একটা দিক হচ্ছে এনআইএ, ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি, হয়েছে, কাজ করছে, সবাই আমরা লাভান্বিত, কিন্তু কেন ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টার হলো না, এই প্রশ্নটা কিন্তু আবার আসবে। আমি দ্রুত একবার যাব কূটনীতির প্রসঙ্গে, যেখানে কূটনৈতিক ব্যর্থতা নিয়ে ইতিমধ্যেই কিন্তু বিরোধীরা সুর চড়াচ্ছেন। 25শে ডিসেম্বর আফগানিস্তান থেকে ভারতে ফেরার পথে হঠাৎই বন্ধু নওয়াজ শরীফকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে লাহোর চলে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। পরের দিন আবার নওয়াজ শরীফের নাতনির বিয়েও ছিল। দাদুকে জন্মদিনের শুভেচ্ছা, নাতনিকে আশীর্বাদ, দুই দিয়েছিলেন মোদী। নওয়াজের বাসভবনে নরেন্দ্রর এই প্রাণখোলা হাসি চোখে পড়েছিল। বিজেপি বলেছিল একমাত্র মোদীর মতো দূরদর্শীর পক্ষে সম্ভব এভাবে কূটনীতি পরিচালনা করা। কংগ্রেস বলেছিল কূটনীতিটা ছেলে খেলা নয়। আর বিদেশ মন্ত্রক তো এক ধাপ এগিয়ে এও বলেছিল মোদীর সফর অনেক